যুদ্ধবিরতির বিষয়ে আরও বিস্তারিত কথা বলতে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র ইউনিভার্সিটি অফ কেন্টাকির শিক্ষক যুক্ত হচ্ছেন ডক্টর নির্ঝর সাকিব। ডক্টর নির্ঝর সাকিব, আপনাকে স্বাগত স্টার নিউজের আমাদের গুড মর্নিং বাংলাদেশে। সত্যি সত্যি একটা গুড মর্নিং আমাদের জন্য হয়তো আজকে আমরা একেবারে সকাল সকাল যুদ্ধবিরতির একটা সংবাদ শুনে আমাদের সকালটা শুরু হয়েছে বাংলাদেশে। সেক্ষেত্রে এই যে যুদ্ধবিরতিটি হলো, আপনার কাছে আমার যেটি জানতে চাওয়া, এই চূড়ান্ত হামলা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরে আসতে হলো, আসলে তার কাছে কি এর কোনো বিকল্প ছিল কিনা? ট্রাম্প প্রশাসনের কাছে এই হামলা থেকে সরে আসার কোনো বিকল্প আদৌ ছিল কিনা? যদি আমি বলি আসলে আর কোনো তার কোনো আসলে সুযোগ ছিল না এখানে, কারণ তিনি যেভাবে আসলে ব্যাপারটা ডিল করছিলেন, আপনি যদি মনে থাকে এই নেগোসিয়েশন যেটা কথা তিনি উল্লেখ করেছেন, তার আগে যে অবস্থা ছিল সেখানে কিন্তু তিনি আসলে খুব শোচনীয় একটা অবস্থার মধ্যে ছিলেন। কিছুদিন আগে উনি যে বলছিলেন যে একজন এয়ারম্যানকে ওনারা উদ্ধার করেছেন, সেই উদ্ধার করতে গিয়ে কিন্তু ওনারা কমপক্ষে $300 মিলিয়ন মতো ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আরো প্রাণের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে ব্যাপারটা কিন্তু আমরা জানি না। তো সেই অবস্থার প্রেক্ষিতে দেখলে, এবং তিনি একসময় যেভাবে হাল ছেড়ে দিয়েছিলেন, তিনি বলছিলেন যে স্ট্রেট অফ হরমুজ আসলে আমাদের দরকার নাই, যাদের দরকার তারা নিজেরা মিলিটারি ফোর্স ব্যবহার করে এটা দখল নিয়ে নিক, ইউরোপিয়ানদের যেহেতু এটার উপর নির্ভরশীলতা, তারা ফোর্স পাঠিয়ে এটার দখল নিয়ে নিক, এই ধরনের কথাও কিন্তু তিনি ওই সময় বলছিলেন। তো সেই অবস্থা থেকে দেখলে আসলে তিনি আসলে একদমই উপায়হীন ছিলেন। যদিও তিনি অনেক রকম হাইপার বলি, অর্থাৎ অনেক রকম বাগাড়ম্বর করছিলেন, কিন্তু সেই বাগাড়ম্বরগুলোর আসল উদ্দেশ্য ছিল হচ্ছে এই কথাগুলো বলে একরকম মুখ রক্ষা আগে থেকে করে রাখা, যাতে পরে বলা যায় যে আমার অনেক বড় থ্রেটের মুখে ইরান আসলে এরকম একটা ছাড় দিতে বাধ্য হলো, এবং আলটিমেটলি এরকম একটা নেগোশিয়েটেড সেটেলমেন্টে আমরা পৌঁছাতে পারলাম। সো আমার কাছে মনে হচ্ছে এটা সম্পূর্ণ পুরো ব্যাপারটা স্টেজড, যেহেতু আমরা জানি যে 48 ঘন্টা আগেই কিন্তু ইরানের তরফ থেকে এই 10 দফার কথা বলা হয়েছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে ট্রুথ সোশ্যাল আজকে দেখলাম, সেখানে কিন্তু তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে ইরানের যে 10 দফা সেইটা ওয়ার্কেবল। তিনি কিন্তু বলেননি যে আমেরিকা যে 15 দফা দিয়েছিল সেইটা নিয়ে আমরা কাজ করব, তিনি বলছেন ইরানের 10 দফা ওয়ার্কেবল। সুতরাং সেটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তিনি অনেকটা অপারগ অবস্থায় এই ডিলে সম্মত হতে বাধ্য হলেন। নিঃসন্দেহে জনাব, আপনার কাছে আরেকটি বিষয় আমাদের যেটি জানতে চাই, এই যে স্থগিতাদেশের কথা বলা হচ্ছে বা যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, এখানে ইরানের যে হরমুজ প্রণালীটি আছে তাদের নিয়ন্ত্রণে, সেখানে জাহাজ চলাচল উন্মুক্ত করে দিতে হবে এমন একটা শর্ত রাখা হয়েছে, এবং এই শর্তটা আসলে ইরান এই দাবিতে সম্মত হবে কিনা সেটির ব্যাপারে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত আসেনি। আপনার কাছে কি মনে হয়, আসলে ইরান শুরু থেকেই যেহেতু বলে আসছিল যে যুদ্ধবিরতির ব্যাপারে তারা আসলে খুব একটা কনভিন্সড না, তারা চায় যে এই যুদ্ধটি বন্ধ হোক এবং একটি সমাধানে আসুক, সেই জায়গা থেকে তারা এই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করে দেবে কিনা, নাকি এটা শুধু 2 সপ্তাহের জন্যই থাকবে, পরবর্তীতে আবারও নিষেধাজ্ঞা আসতে পারে? দেখুন, এই মুহূর্তে যে অবস্থায় চুক্তিটি আছে বা সিজফায়ারটি আছে, সেখানে ইরানের তরফ থেকে যে কথাটা স্ট্রেট অফ হরমুজ নিয়ে সরাসরি বলা হয়েছে, সেটা হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে এই 2 সপ্তাহের জন্য যান চলাচল হতে পারে, তবে সেটার জন্য ইরানের মিলিটারির সাথে কোঅর্ডিনেট করতে হবে। তো আগে যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে যে ইরানিয়ান মিলিটারি অর্থাৎ আইআরজিসির তরফ থেকে যাদেরকে অনুমতি দেওয়া হচ্ছিল তাদেরকে একটা কোড দেওয়া হচ্ছিল, একটা গোপন কোড, এবং সেই কোডটা তাদেরকে জোরে জোরে বলতে বলা হচ্ছিল যখন ওই ন্যারো স্ট্রেট দিয়ে তারা পার হচ্ছিল, এবং সেভাবেই কিন্তু ব্যাপারটা চলছিল। তো কোঅর্ডিনেট করতে হবে উইথ রেসপেক্ট টু সাম টেকনিক্যাল লিমিটেশনস, এই ধরনের একটা ভেগ কথা সেই স্টেটমেন্টের মধ্যে ইরানিয়ান ফরেন মিনিস্টার কিন্তু উল্লেখ করেছেন। সো আমরা এখনো ক্লিয়ারলি জানি না যে এই সব কিছুর মানে কি। তবে যদি আপনি গেম থিওরিটিক জায়গা থেকে দেখেন, অর্থাৎ রেশনাল ক্যালকুলেশনের জায়গা থেকে দেখেন, তাহলে ইরান এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্ট্রেট অফ হরমুজের উপর একরকমের যে ডিফ্যাক্টো টোল আরোপ করেছিল, সেই টোল আরোপ করে যেভাবে সে বিপুল পরিমাণ অর্থনৈতিক সুবিধা পাচ্ছিল, সেটা কিন্তু ছেড়ে দেওয়ার কোনো কারণ ইরানের তরফ থেকে আমি দেখি না। তবে আবার এটাও আমি কোনো যৌক্তিক কারণ দেখি না যে 2 সপ্তাহ পরে ইরান আবার এই স্ট্রেট অফ হরমুজ আবার ক্লোজ করে দিবে। তো আমার যেটা মনে হয় মাঝামাঝি একটা সেটেলমেন্টে আসবে, ইরান হয়তো একটা পার্মানেন্ট একরকমের টোল আদায়ের ব্যবস্থা
দিকে যাবে, যেটা কিন্তু তার এই 10 পয়েন্ট চুক্তির মানে যে 10 পয়েন্ট দাবি সেটার মধ্যে কিন্তু অলরেডি আছে যে স্ট্রেট অফ হরমুজের উপরে ইরানের সার্বভৌমত্ব ক্লেম, এটা কিন্তু অলরেডি আছে। তো আমার মনে হচ্ছে একটা মাঝামাঝি জায়গায় এসে চুক্তিটা ফাইনালাইজড হবে। যদি এটা পার্মানেন্ট একটা সিজফায়ারের দিকে যায় তাহলে ইরান কোনো না কোনো এক রকমের দাবি এর উপরে রাখবে বলে এটা আমার অনুমান। ডক্টর নির্ঝর, আমরা যদি একটু দেখি এই যুদ্ধের শুরুটা কিভাবে হয়েছিল, একটা যুদ্ধবিরতির মধ্যেই কিন্তু হঠাৎ করে হামলা চালানো হয়েছিল, এবং তারপর থেকেই যে এই পুরো পরিস্থিতি, সেক্ষেত্রে পেন্টাগনকে আসলে কতটুকু বিশ্বাস করেন বা করা যায়, ইরান সেই বিশ্বাসটা করবে কিনা, আস্থা রাখতে পারছে কিনা, এটা কি মনে হয় আপনার কাছে? আর এখানে যেহেতু আরেকটা বড় পক্ষ ইসরায়েল, তাদেরও অতীত ইতিহাস যদি আমরা ঘাঁটি, সেক্ষেত্রে সেই একই ধরনের বার্তা আসলে দেখা যায় যে এখানে যুক্তরাষ্ট্র সম্মতি জানিয়ে যেহেতু তাদের সরাসরি এখনো সম্মতি কোনো তারা করেনি, হয়তো একটা একটা মিসাইল চালিয়ে দিল ইরানের প্রতি। এই ধরনের ঘটনা বা এই ধরনের আশঙ্কা আপনারা করেন কিনা? যে অবশ্যই এই আশঙ্কা যে কোনো ব্যক্তি করবে, যে কোনো পক্ষ করবে, যে কোনো দেশ করবে। আমেরিকা যে অবস্থায় গিয়ে পৌঁছেছে, সেই অবস্থা মানে যে প্রিসিডেন্স সেট করলো রিসেন্ট সময়ে, তারপরে আমেরিকাকে ট্রাস্ট করার কোনো পক্ষের কোনো কাউন্টার পার্টের পক্ষ থেকে কোনো প্রকার ইনসেন্টিভ আর বাকি রইল না, অ্যাটলিস্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, অ্যাটলিস্ট ইন দ্য কেস অফ মিডল ইস্ট এবং যেখানে ইসরায়েল ইনভলভ। সুতরাং এখনো যে চুক্তিটা বা যে যুদ্ধবিরতিটা হলো সেটাতে ইরান সম্পূর্ণভাবে এই কথা ধরে নিয়েছে যে এই চুক্তি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, এটা আমার অনুমান। যে কোনো রেশনাল ক্যালকুলেশনের ভিত্তিতে যে কোনো দেশ তাই ধরে নেবে। তো সেটার মধ্যে থেকে সেই পরিস্থিতি মাথায় রেখেই ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত থেকেই সামনের নেগোসিয়েশনগুলো চালিয়ে যাবে, কারণ এই 2 সপ্তাহের যে সিজফায়ার সেটা কিন্তু আসলে ওপেন এন্ডেড না। এই 2 সপ্তাহের সিজফায়ারটা করা হয়েছে শুধুমাত্র এই কারণে যে একটা লং টাইম যে প্যাক্ট হতে হয় যুদ্ধ বন্ধের, নন অ্যাগ্রেশন প্যাক্ট ধরনের, যে ধরনের সেটেলমেন্ট স্থায়ী যুদ্ধের বন্ধ ঘটায়, সেগুলোর জন্য কিন্তু আসলে এরকম ইনডিরেক্ট মেসেজ চালাচালি যথেষ্ট না। পৃথিবীর ইতিহাসে কখনো এটা হয়নি। এটা হতে হলে একটা খুবই সিরিয়াস মাল্টিপল রাউন্ডস অফ নেগোসিয়েশন হতে হবে, যেটা কথা আমরা শুনেছি। মোস্ট লাইকলি ইসলামাবাদে এই ধরনের সরাসরি নেগোসিয়েশন শুরু হবে, এবং আগে যারা নেগোসিয়েট করছিল আমেরিকার তরফে, তাদের প্রতি যেহেতু ইরানের আর কোনো ট্রাস্ট নেই, সুতরাং ইরান সুস্পষ্টভাবে বলেছে যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে আসতে হবে, যেহেতু তার অতীত রেকর্ড হচ্ছে খুবই যুদ্ধবিরোধী এবং আমেরিকান ন্যাশনাল ইন্টারেস্টের পক্ষে। স্টিভ উইটকফ অথবা জায়েড কুশনারের মতো প্রো ইসরায়েল কোনো রেকর্ডও তার নেই। সো আমরা হয়তো সামনের দিনগুলো দেখব যে জেডি ভ্যান্সের সাথে ইরানিয়ানদের হয়তো সরাসরি বৈঠক শুরু হবে এবং আলটিমেটলি একটা নেগোসিয়েটেড একটা চুক্তির মধ্য দিয়ে এই যুদ্ধটা শেষ হতে হবে, এবং সেখানে যথেষ্ট গ্যারান্টি থাকতে হবে। যে কারণে আগে ওমান ছিল, সেই ওমানের জায়গা থেকে এটা এসকেলেটেড হয়ে এখন পাকিস্তানে গিয়ে পৌঁছলো, আরো আরো ভারী একটা মধ্যস্থতাকারী আসলো যার নিউক্লিয়ার পাওয়ার আছে। সো বিভিন্ন রকম গ্যারান্টি এবং নেগোসিয়েটেড সেটেলমেন্টের মধ্যে দিয়ে একটা চুক্তি না হলে ইরানের কোনো কারণ নেই এই এই ধরনের সাময়িক যুদ্ধবিরতি বিশ্বাস করার। জর্জ সাকিব, আমার আরেকটা বিষয় যদি একেবারে শেষ প্রশ্নটি করতে চাই, এই যে যুদ্ধবিরতি, এখানে আমরা দেখছি যে ইরানের পক্ষ থেকে এটাকে এক ধরনের জয় হিসেবে তারা দেখছে, বা এটি পোস্টও করেছেন সেখানকার সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা। তো সেইখানে আপনি কি মনে হয়, এটি এখনো কি জয় পরাজয় যুদ্ধে নির্ধারিত হয়েছে, বা এখনো পর্যন্ত কারা আপার হ্যান্ডে আছে বলে আপনি ধরছেন? এটা শুধু ইরানিয়ান অফিসিয়ালদের কথা না, এটা আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না। এটা আপনি আমেরিকান মিলিটারি অ্যানালিস্ট যারা, আমেরিকান ইন্টারন্যাশনাল রিলেশনসের প্রফেসর যারা, সেরা সেরা তাদের কথা দেখুন। একটা ভাস্ট মেজরিটি অফ নিরপেক্ষ যারা আর কি অ্যানালিস্ট, তারা কিন্তু অলরেডি বলেছেন যে নিঃসন্দেহে ইরান এখানে আপার হ্যান্ডে ছিল। ইরানের অসম্ভব একটা লেভারেজ ছিল, কারণ ইরানের ব্যাপারটা ছিল হচ্ছে যে ব্যাঙের আবার সর্দির ভয় কিসের, অর্থাৎ ইরান অবশ্যই ক্ষতিগ্রস্ত ছিল, তার ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত ছিল, মিলিটারিলি, ইকোনমিক্যালি, সিভিলিয়ান ক্যাজুয়ালিটি ছিল। কিন্তু ইরানের তো আসলে হারানোর আর কিছু নেই। ইরান যেটা করছিল যে আমরা যদি ক্ষতিগ্রস্ত হই, আমরা যদি মরি, অন্যদের সাথে নিয়ে মরবো। তো সেই জায়গায় তারা ট্রেমেন্ডাস একটা কস্ট ইনফ্লিক্ট করার ক্ষমতা প্রদর্শন করেছে এই গালফ দেশগুলোতে যারা আমেরিকান বেসগুলো রেখেছে। সো সেই সমস্ত জায়গা থেকে যদি বিবেচনা করি যে মানে ট্রেমেন্ডাস অ্যাসিমেট্রিক একটা পাওয়ার থাকা সত্ত্বেও ইরান যেভাবে আজকে প্রেসিডেন্ট ট্রাম্পকে বাধ্য করলো তার এই 10 দফা
দাবিকে ওয়ার্কেবল বলতে, যেটা 48 ঘন্টা আগে ট্রাম্প বলছিলেন বা তার অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা বলছিলেন যে ম্যাক্সিমালিস্ট গোল, এগুলো আসলে ওয়ার্কেবল না। তো সেই সমস্ত বিবেচনায় দেখলে এই কথা বলতে কোনো দ্বিধা নেই যে ইরান এই যুদ্ধ থেকে একটা অ্যাটলিস্ট রিজিওনাল হেজেমন, অর্থাৎ একটা আঞ্চলিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, এবং এই অঞ্চলের লোকেরা অ্যাটলিস্ট ইরান কি চিন্তা করছে সেটা গোনার মধ্যে না ধরে আগামী দিনের রিয়েলিটিতে হয়তো বেশি দূর আগাতে পারবে না আর কি, যদি না এই রিয়েলিটি পুরোপুরি চেঞ্জ হয়, অর্থাৎ ধরেন আরো বড় ধরনের এসকেলেশন হয়, ফর এক্সাম্পল নিউক্লিয়ার এসকেলেশন। তা না হলে ইরান এখন যে অবস্থায় আছে, ইরান নিঃসন্দেহে একটা আপার হ্যান্ডে আছে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর নির্ঝর।